স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিনে দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা ক্যাট মনে করো, আমরা একটা চিন্তা করি একটা ক্যাট, ঠিক আছে, আর একটা হলো ডগ। ক্যাট আর ডগ। ক্যাটের মনে করো বডি ওয়েট 2.5 কেজি, আর ডগের বডি ওয়েট ধরে নিলাম 18 কেজি, ঠিক আছে। এখন এখন আমাদের আমরা যে অ্যানেস্থেসিয়া করি, এই অ্যানেস্থেসিয়ার জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, আমরা বলছিলাম প্রি অ্যানেস্থেটিক এজেন্ট। প্রি অ্যানেস্থেটিক এজেন্ট আমরা যেটা ব্যবহার করি একটা হলো অ্যাট্রোপিন সালফেট, অ্যাট্রোপিন সালফেট। তারপরে আমরা ব্যবহার করি জাইলাজিন হাইড্রোক্লোরাইড। তারপরে আমরা এই দুটো হলো প্রি অ্যানেস্থেটিক এজেন্ট, আর অ্যানেস্থেটিক হিসেবে যেটা ব্যবহার করি সেটা হলো কেটামিন হাইড্রোক্লোরাইড। এখন এই তিনটি ওষুধই আমরা খুব আমাদের দেশে খুব কমনলি ব্যবহার হয়, এছাড়া অন্যান্য ওষুধও আছে। তো তোমাদের কমন যেটা সেটাই শিখাইতেছি যাতে তোমরা মনে রাখতে পারো, এবং এটা জানলে তুমি অন্যগুলো পারবে। এখন অ্যাট্রোপিন সালফেট, সে ডোজ কত? অ্যাট্রোপিন সালফেটের ডোজ, এটা সাধারণত ডোজ রেটটা সাধারণত হলো 0.0 অ্যাটমিক সালফেটের ডোজ মুখস্থ আছে, মনে আছে? সেদিন কালকে বলছি, সেদিন ইয়াতে বলছিলাম। ডকক্যাটের ক্ষেত্রে কত? কে বলতে পারো? ডকক্যাটের ক্ষেত্রে কত বলছিলাম? 0.02 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে। এটা 0.02 থেকে কিন্তু এটা 0.04 হতে পারে। আর জাইলাজিন হাইড্রোক্লোরাইডের ডোজ হচ্ছে 1.1, মানে 1 থেকে 1.1, অথবা অনেক সময় এটা কিন্তু 0.5 থেকে 1.1 হতে পারে মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এই দুটা ডোজ, উপরে দুটা ডোজ মোটামুটি প্রত্যেকটা অ্যানিমেলেরই মোটামুটি কমন, কিন্তু সাধারণত আমরা ডকক্যাটের ক্ষেত্রে কত ব্যবহার করবো সেটা আমরা পরে আসতেছি। ক্যাটামিনের ডোজ, যদি আমরা ক্যাটামিনের ডোজ চিন্তা করি, ক্যাটামিনের ডোজ ক্যাটের ক্ষেত্রে ক্যাটামিনের ডোজ হচ্ছে 22 মিলিগ্রাম পার কেজি। আর ডগের ক্ষেত্রে 10 to 11 আর কি মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে। এটা হলো ডোজ। এখন কথা হলো যে এখানে একটা বিষয় আছে, যদি তুমি শুধু ক্যাটামিন, কারণ ক্যাটামিন তো অ্যানেস্থেটিক এজেন্ট, তো তুমি যদি শুধু ক্যাটামিন ব্যবহার করো তাহলে এই যে ডোজটা লিখেছি সেই ডোজ অনুসারে ইনজেকশন প্রয়োগ করতে হবে। কথা বোঝা গেল? যদি ক্যাটামিনটা তুমি শুধু অন্য কোনো প্রি অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করবে না, শুধু ক্যাটামিন ব্যবহার করবা, তাহলে তোমার এই ডোজটা হবে। যদি তুমি প্রি অ্যানেস্থেটিক এজেন্ট যেমন অ্যাট্রোপিন সালফেট এবং জাইলাজিন এই দুটি ব্যবহার করো, তাহলে এদের ডোজটা অর্ধেক হবে। এদের ডোজটা কি হবে? অর্ধেক হবে।
অর্ধেক হবে, অর্ধেক বলতে এখানে কত হবে 11 মিলিগ্রাম পার কেজি হবে, আর এটার ক্ষেত্রে হবে কত 5.5 মিলিগ্রাম পার কেজি। তাহলে বোঝা গেল কখন 5.5 অথবা 11, যখন কিনা অ্যাট্রোপিন সালফেট এবং জাইলাজিন ব্যবহার করবো। আর যদি অ্যাট্রোপিন সালফেট এবং জাইলাজিন ব্যবহার না করি তখন এর ডোজ হবে 22 মিলিগ্রাম এবং 11 মিলিগ্রাম। যখন অ্যাট্রোপিন সালফেট জাইলাজিন ব্যবহার করবো প্রি অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে, তখন এর ডোজ হবে মেন যে ডোজ অ্যানেস্থেটিকের ডোজ, সেই অ্যানেস্থেটিকের ডোজটা। এখন কথা হলো যে ড্রাগ এবং ক্যাটের ক্ষেত্রে সাধারণত যে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয় সেই পদ্ধতির নাম হলো জেনারেল অ্যানেস্থেসিয়া বা জিএ বলা হয়, জেনারেল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে, জিএ। তাহলে এখন এই দুটি বিড়াল এবং কুকুর এবং বিড়ালের জন্য আমরা কিভাবে ডোজটা ক্যালকুলেশন করতে, তোমাদের এই এই যে ডোজ ফিগারটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে তুমি পারবা। এখন কথা হলো যে আমার ডোজ ক্যালকুলেশনের একটা সূত্র আছে, রিকোয়ার্ড 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 required dose is equal to body weight গুণন generic dose divided by concentration। তাহলে ঘটনাটা কি হলো, তাহলে এখানে আমাদের কি বিষয়, যেটা হলো যে একটা, এটা হলো সূত্র যে আমার একটা ওষুধ কি পরিমাণ লাগবে সেটা নির্ভর করবে তার বডি ওয়েট, জেনেরিক ডোজ এবং ওই ওষুধের ঘনত্বের উপরে। তাহলে এখন মনে করো আমরা যদি একটা অ্যানিমেলের, যে অ্যানিমেলটার আমরা কি করব, মানে যে ওষুধটা প্রয়োগ করতে চাই, যে কোনো, সেটা অ্যান্টিবায়োটিক হোক আর এই অ্যানেস্থেটিক হোক, সব ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এখন মনে করো এই ক্যাট, তাহলে ক্যাটের তুমি ওজন মেপে তুমি ওজনটা পেয়ে গেছো, বডি ওয়েট কত 2.5 কেজি বডি ওয়েট পেয়ে গেছো, এর সাথে তোমার গুণ দাও, গুণ। এখন জেনেরিক ডোজ, জেনেরিক ডোজ মানে এই যে উপরে যে ডোজটার কথা আলোচনা করলাম প্রথমে, এইটাই হচ্ছে জেনেরিক ডোজ। তো এখন আমার মনে করো আমি অ্যাট্রোপিন সালফেট কি পরিমাণ লাগবে সেটা আমি ক্যালকুলেশন করব। তো তাহলে অ্যাট্রোপিন সালফেট কি পরিমাণ লাগবে সেটা আমি ক্যালকুলেশন করতেছি, যে আমি অ্যাট্রোপিন সালফেট কেমন লাগবে, অ্যাট্রোপিন সালফেট আমি সংক্ষিপ্ত লিখলাম। তাহলে অ্যাট্রোপিন সালফেটের জন্য কি বললাম, আমাদের বিড়ালের ওজন হলো 2.5 কেজি, জেনেরিক ডোজ হচ্ছে 0.02 মিলিগ্রাম পার কেজি। এখন ডিভাইডেড বাই, এখন কথা হলো তাহলে কনসেন্ট্রেশন কি, অর্থাৎ যে কোনো ঔষধের প্যাকেটের মধ্যে দেখবা যে প্রতি লেখা থাকে ইচ ml কন্টেইন এত মিলিগ্রাম, অর্থাৎ কি পরিমাণ ওষুধ আছে প্রতি ml। তোমরা ইনজেকশনে একটা ভায়াল দেখলে বুঝতে পারবে ইচ ml কন্টেইন, দেখবা যে 10 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, ঠিক আছে, এরকম এই ওষুধটা আছে। এই অ্যাট্রোপিন সালফেট যদি তুমি দেখো, তাহলে অ্যাট্রোপিন সালফেটটা তোমাদের আছে প্রতি ml 1 মিলিগ্রাম পার কেজি পার ml, তার মানে কনসেন্ট্রেশন হচ্ছে 1 মিলিগ্রাম পার ml এ থাকে, 1 মিলিগ্রাম পার ml, ঠিক আছে, 1 মিলিগ্রাম পার ml। তাহলে এই ড্যাশ চিহ্নটা আমরা একটু বড় করে দিই। তাহলে তাহলে এখানে এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়, করে দাও দেখি, ক্যালকুলেটরটা টিপো। তাহলে আমরা বডি ওয়েট পেলাম 0.05, ঠিক আছে। তো অর্থাৎ 2.5 এর সঙ্গে গুণ করতে হবে 0.02 মিলিগ্রাম, তার সাথে গুণ করার পর তো 1 দিয়ে ভাগ, এই
ঠিক আছে, সবাই কি করছো কিনা ক্যালকুলেশনটা? জি স্যার। সবার কি একই আসছে? জি স্যার, 0.2। হ্যাঁ, তাহলে তাহলে এটা আমাদের আসতেছে 0.05 মিলিগ্রাম, মনে করো সমান দিয়ে আসলো। তাহলে এটা হলো কত মিলিগ্রাম, কত এমএল এ আসলো, কিন্তু এটা হলো এমএল এ আসলো। তা এখন এই যে এত অল্প পরিমাণ ঔষধ, তুমি তো এমএল এ দেওয়া কঠিন। 0.5 মিলিগ্রামের তো তুমি এমএল এর হলো তুমি পাবে না, সিরিজ পাবে না। তা আমরা জানি যে 1 ml এর সিরিজ পাওয়া যায়, যেটা কিনা 100 ইউনিট থাকে, যেটা ইনসুলিন সিরিজ বলা হয়। ইনসুলিন সিরিঞ্জ, তাই না? ওগুলো কিন্তু 1 ml এর সিরিঞ্জ বা 1 ml এর সিরিঞ্জ পাওয়া যায়, যেখানে কিনা 1 ml পরিমাণ থাকে। এটা মানে 5 ইউনিট 10 ইউনিটে ভাগ করা থাকে। তো তাহলে এটা যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 ইউনিট হবে। 5 ইউনিট হবে। 100 দিয়ে ভাগ করলে 5 ইউনিট হয় না? 100 দিয়ে ভাগ করলে কত হয়? 5 ইউনিট। হ্যাঁ, তাহলে ওই যে 1 ml এর সিরিঞ্জে যে ইউনিট গুলো ভাগ করা আছে, তাহলে সেই ইউনিট দিয়ে আমি সেই সিরিজ দিয়ে আমি 5 ইউনিট পরিমাণ এই অ্যাক্টোপিন সালফেট নিয়ে আমরা ওই বিড়ালকে ইনজেকশন করতে পারি। ঠিক আছে? এখন কথা হলো যে আমি তাহলে আমরা আসি যে তাহলে আমাদের জাইলাজিন কি পরিমাণ লাগবে? জাইলাজিন কি পরিমাণ লাগবে তোমরা একটু ক্যালকুলেশন করো। বডি ওয়েট 2.5 কেজি। জেনেরিক ডোজ তুমি ধরবা হলো জাইলাজিনে, ধরো 1.1, ধরো 1.1 ধরো, একটু বেশি ধরলাম। জাইলাজিনটা প্রতি এমএল এ থাকে 20 মিলিগ্রাম থাকে প্রতি এমএল এ। তাহলে করো এখন 20 মিলিগ্রাম। স্যার 0.1375। 0.1375 মানে 1.14। জি স্যার। তার মানে 0 পয়েন্ট, এটা এত এমএল। এটাকে যদি আমি করি, ইউনিটে কনভার্ট করি, তাহলে কত হবে? 13.4 ইউনিট। তার মানে আমরা 14 ইউনিট ধরতে পারি, 14 অথবা 15 ইউনিট ধরতে পারি। 14 ইউনিট ধরলাম, 14 ইউনিট, তাহলে হয়ে গেল। তাহলে এখন একই ভাবে এখন ক্যাটামিনের ডোজ দেখো। ক্যাটামিন কি পরিমাণ লাগবে? তাহলে ক্যাটামিনে আমি কি বলছি, আমরা যেহেতু অ্যাট্রোপিন, যদি তুমি অ্যাট্রোপিন জাইলোজিন দাও তাহলে তোমার 22 ধরতে হবে, আর অ্যাট্রোপিন জাইলোজিন না দাও তাহলে 11 ধরতে হবে। তাহলে তুমি 11 ধরো, যেহেতু আমরা অ্যাট্রোপিন জাইলোজিন দিয়ে করবো, এটা পিএনসি ব্যবহার করবো, এই জন্য আমরা এটা দিলাম। আর এটার কনসেন্ট্রেশন হলো 50 মিলিগ্রাম পার এমএল এ থাকে। বাজারে যেগুলো পাওয়া যায় যেগুলো 50 মিলিগ্রাম থাকে পার এমএল এ। সমান 5.5 ইউনিট অথবা 6 ইউনিটের মতো আসে। স্যার 55 ইউনিট। ও হ্যাঁ, 55 ইউনিট, সরি 55 ইউনিট আসে। ঠিক আছে, তাহলে 55 ইউনিট এটা লাগবে। এই যে তার মানে তুমি যদি এখন তুমি যখন ওষুধ তুমি প্রয়োগ করবা, তখন তুমি কিন্তু একটা সিরিঞ্জে
একটা 3টা ওষুধ তুমি যদি সবচেয়ে বেস্ট হলো তুমি 3টা ওষুধ তুমি 3টা 1 ml এর সিরিঞ্জে তুমি আগে ডোজ ক্যালকুলেশন করে নেবা। অপারেশন করার আগে কি করবা, তুমি অপারেশন করার প্রয়োজন, তুমি সুন্দর করে কি করবা, আগে ওটা বডি ওয়েট প্রমাণ নেওয়া থাকবে, তারপরে তুমি ডোজগুলো ক্যালকুলেশন করে ফেলবা একটা খাতায়, ঠিক আছে? ওই জন্য তুমি প্রেসক্রিপশন প্যাড যেটা ব্যবহার করতেছো ওর সাইড দিয়ে তুমি ওখানে ডোজ ক্যালকুলেশন করে লিখে দেখো যে এটা ক্যাটামিন এতখানি, এটা এতখানি দিলা। ক্যালকুলেশন করার পরে তুমি নিজে সব মনে রাখবা যে তুমি নিজে যদি এই কাজগুলো করো, সার্জন তুমি নিজে এই কাজগুলো করলে বেশি ভালো। অর্থাৎ তুমি নিজেই ওষুধটা প্রয়োগ তুলবা সঠিকভাবে। তাছাড়া তুমি যদি কাউকে দেওয়া তোমার অ্যাসিস্ট্যান্টকে, তাহলে তুমি নিজে অবশ্যই মনিটরিং করতে হবে, কারণ সে কিন্তু অনেক সময় ভুল করতে পারে। তবে মেন ক্যালকুলেশনটা তোমাকেই করতে হবে। পরে তুমি 3টা সিরিঞ্জ নিলা, 3টা সিরিঞ্জে তুমি গায়ে ছোট ছোট টেপ দিয়ে বা দিয়ে তুমি লিখে দিবা যে তুমি কোনটাতে কোন ওষুধ তুলতে চাও। অ্যাট্রোপিন হলে অ্যাট্রোপিন লিখে রাখো, জাইলাজিন লিখে রাখো। তারপরে তুমি কোনটা কোন ওষুধ কতখানি লাগবে সেটা তুললা। কারণ তুমি 3টা যদি তুলে তুমি গায়ে নাম লিখে রাখো, তাহলে তো বুঝতে পারবে না তুমি কোনটা জাইলাজিন কোনটা ক্যাটামিন, সেক্ষেত্রে তুমি প্রয়োগ করতে সমস্যা হবে, ঠিক আছে? তবে তুমি অ্যাট্রোপিন এবং জাইলাজিন তুমি একই সিরিঞ্জে উঠাইতে পারো। এটা তুমি ইনজেকশন করে দিলা, দেওয়ার পরে সে যখন একটু ড্রাউজিনেস আসলো, একটু ঘুম ঘুম ভাব আসলো, তাহলে ওইটা দেওয়ার মোটামুটি 10 মিনিট পরে, 10-15 মিনিট পরে যখন সে একটু ঘুম ঘুম ভাব আসবে বা 10 মিনিট পরে, তারপরে তুমি ক্যাটামিন ইনজেকশনটা করে দিবে, ঠিক আছে? সবই মাংসের ইনজেকশন করা হয়, তবে ক্যাটামিন ইন্টারভেনাসও দেওয়া যায়। ইন্টারভেনাস দিলে সঙ্গে সঙ্গে সে ঘুমে যাবে, সঙ্গে সঙ্গে ঘুমে যাবে। আর মাসেলে দিলে একটু সময় লাগে। তাহলে একইভাবে তোমরা একটু ডগের ক্ষেত্রে একটু করো, ক্যালকুলেশন করো। ডগ এই তোমাদের ব্যাচে কি ছাত্রী নাই নাকি? কোনো ছাত্রী কণ্ঠ শোনা যায় না? কি করো? বসে কি পান্তা খাও না কি করো? ডগের ক্ষেত্রে ক্যালকুলেশন করো। এবার রেসপন্স করো ছাত্রীরা ডগের ক্ষেত্রে ক্যালকুলেশন করে বলো অ্যাট্রোপিন কতখানি লাগবে। অ্যাট্রোপিন সালফেট তাহলে বডি ওয়েট 18 কেজি। So 0.36 milliliter. আচ্ছা দেখো, তোমরা একই আসে কিনা দেখো। এখানে স্যার 36 ইউনিট লাগবে। 36 ইউনিট, আচ্ছা। তারপরে জাইলাজিন $0.99 milliliter. 99 ইউনিট। কত ইউনিট হয়? 99. 1 ইউনিট। আচ্ছা, তারপরে ক্যাটামিন হ্যাঁ 396 ইউনিট। 396 ইউনিট তো আমার এখানে আসবো না। যখন 1 ml এর বেশি হয়ে যাবে তখন আমি 1 ml হিসাবেই হিসাব রাখবো, ঠিক আছে? ঠিক আছে, 1 ml এর হিসাব রাখবো। তো সেক্ষেত্রে আমি ওই 5 ml এর সিরিঞ্জ ব্যবহার করতে পারি, অথবা ওইগুলো কারণ ওগুলো তো 1 ml এর বেশি, তার 1 ml এর সিরিঞ্জ তো আমি ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে 3 ml এর সিরিঞ্জ ব্যবহার করতে পারি, ঠিক আছে? যখন 1 ml এর কম থাকবে তখন আমরা ইউনিট হিসেবে করব,
আর 1 ml এ যখন বেড়ে যাবে তখন সেটা ml হিসেবে গণ্য করে সেই সিরিজ ব্যবহার করবো। সিরিজ মানে হয়তো 3 ml হতে পারে, 5 ml হতে পারে। তাহলে তোমাদের এই পর্যন্ত সবার ক্যালকুলেশনটা বুঝতে পারে মানে পারো না এরকম কেউ আছে কিনা? আর এটা হলো মেইন বেসিক। এটা তুমি পারলে তুমি যে ওষুধ প্রয়োগ করতে চাও এই অনুসারে তুমি প্রয়োগ করবা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার যে বলছি ফ্রি অ্যানেস্থেটিক গুলো স্যার কি ক্যাটামিন অর্ধেক ব্যবহার করতে হবে? হ্যাঁ বুঝে নাই। স্যার ফ্রি অ্যানেস্থেটিক যে এজেন্ট গুলো আছে ওইগুলো ব্যবহার করলে কি আমরা ক্যাটামিন অর্ধেক ব্যবহার করব? হ্যাঁ কেটামিন এর ডোজ হবে তখন 5.5 বা 11 অর্ধেক হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার ইউনিটের যে হিসাবটা ওইটা একটু বুঝতে পারিনি, যদি বুঝাই দিতেন। অর্থাৎ 100 ইউনিটে 1 ml, ঠিক আছে? 100 ইউনিট সমান 1 ml, তাহলে তুমি পাইতেছো মনে করো হলো 0.35 ml, তাহলে তুমি 100 তে ভাগ করো। 100 তে ভাগ করলে কত হবে সেটাই তোমার সেটা তত ইউনিট। বুঝতে পারছো? অর্থাৎ 1 ml সমান 100 ইউনিট। তাহলে তুমি তাহলে 0.3 হলে তাহলে 30 ইউনিট এরকম। বুঝতে পারছো কিনা? বা যারা বুঝছে তার সঙ্গে সরাসরি একটু সিরিজ তোমাকে এটার জন্য কি করতে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল এগুলো তোমাকে 1 ml এর একটা সিরিজ কিনবা, 3 ml এর একটা কিনবা, 5 ml এর একটা কিনবা, 10 ml এর একটা সিরিজ কিনবা। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বিষয়গুলো যে আচ্ছা এটা তাহলে এতখানি ওষুধ। আর এই ওষুধগুলো তোমাদের হসপিটালে আছে মনে হয় সম্ভবত, এবং নাহলে ভায়াল গুলো তোমাদের বিভিন্ন জনের কাছে আছে। সেই ওষুধটা দেখে তুমি এটার কনসেন্ট্রেশনটা কত ভালো করে দেখে রাখবা। আর এটা কিন্তু তোমাকে পরীক্ষায় থাকে সাধারণত যে তোমাকে ক্যালকুলেট করতে বলা হবে, তোমাকে এটা মুখস্থ রেখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অনেক সময় মানে উইদাউট তোমার কাছে হয়তো লেখা থাকবে যে তোমার কাছে কোনো প্রি অ্যানেস্থেটিক নাই, জাইলাজিন নাই, তাহলে তখন কি করবে? সেক্ষেত্রে তুমি অ্যাট্রোপিন সালফেটের ডোজ এটাই হবে, কিন্তু ক্যাটামিনের ডোজটা ওই বেশি থাকবে। কিন্তু শুধুমাত্র জাইলাজিন অথবা ডায়াজিপাম এগুলো যদি ব্যবহার করো তাহলেই ডোজটা অর্ধেক হবে। সেখানে যদি স্যার প্রতি ইমেল আমার সাথে প্রতি 2 ইমেল বা 3 ইমেল লাগবে সেক্ষেত্রে আমরা হ্যাঁ প্রতি বুঝলাম না স্যার এখানে তো হচ্ছে বলছিলাম যে প্রতি ইমেল হচ্ছে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে যদি 2 ইমেল এর কনসেন্ট্রেশন এত পার্সেন্ট থাকে বা এরকম থাকতে পারে কি স্যার? প্রতি এমএল প্রতি মিলিগ্রাম 5 ml এও এরকম থাকে, অনেক সময় বাচ্চাদের ওষুধে লেখা থাকে দেখবা। তো তুমি ক্যালকুলেশন করে নিবা যে তাহলে প্রতি এমএল এ কতখানি থাকে, তাহলে কনসেন্ট্রেশনটা হতে হবে প্রতি এমএল এ কতখানি থাকে, তুমি ক্যালকুলেশন করে নিবা। এই ফর্মুলাটা কি আগে তোমরা জানতে কিনা? আমরা তোমরা মেডিসিন পড়ছো যখন? জি স্যার আমরা সিস্টেমিক ফার্মাকোলজি পড়েছি। হ্যাঁ ফার্মাকোলজিতে এই সূত্রটা পড়াইছিল। জি স্যার ফার্মাকোলজির ল্যাব ক্লাস নেওয়ার সময় এগুলো তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা যে কোনো অ্যান্টিবায়োটিক বা এগুলো প্রত্যেকটাই তুমি এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই